পরিবেশ আন্দোলন তো অনেকদিন করেছি, এখনো করছি একটু ভদ্রভাবে, আবার পরবর্তীতে আবার যখন ফেরত যাব পরিবেশ কর্মীই থাকতে চাই। সেখানে আমি দেখেছি যে মানুষ অন্যান্য পরিবেশ বিষয়ে যতটা না তার আবেগ থাকে, তার নদীর ব্যাপারে তার আবেগটা একদম অন্যরকম থাকে, যার জন্য বাংলাদেশের জেলায় জেলায় আপনি নদী রক্ষার আন্দোলন দেখবেন। এখন নদীগুলো যদি আপনি দেখেন যে নদী কেন আশীর্বাদ, আমি অন্য ধর্ম সম্পর্কে জানি না, কিন্তু আমি ইসলাম ধর্ম সম্পর্কে বলতে পারি যে আল্লাহ তাআলা যেখানে যেখানে কোরআন শরীফের বেহেশতের বর্ণনা দিয়েছেন প্রত্যেক জায়গায় বলেছেন তার নিচ দিয়ে নহর গেছে। আমরা অনেক বিষয়ে ধার্মিক, নদী রক্ষার বিষয়ে আমরা ধার্মিক না। সেরকম ভাবে আপনি যদি ভারতের দিকেও তাকান, তারা গঙ্গাকে কিন্তু পূজা করে, কিন্তু গঙ্গা নদী রক্ষা নিয়ে তারা এখন আবার বেশ সাফল্যের দিকে যাচ্ছে। আমাদের এক হচ্ছে আমরা নদী দিয়ে সৃষ্ট, এবং এখনো কিন্তু আমাদের ভূতাত্ত্বিক গঠনটা চলছে যার সাথে নদীর একটা সম্পর্ক রয়েছে। আবার আরেকটা চ্যালেঞ্জ আমাদের হচ্ছে যে আমাদের মূল নদীগুলো তো আসলে প্রতিবেশী দেশগুলো থেকে আসে, এবং আপার রাইপেরিয়ান এবং লোয়ার রাইপেরিয়ানের একটা ডিলেমা সবসময় আমাদের বিশ্বেই চলছে, আর আমাদের তো চলছে। এখন নদী আমরা হাউ ডু উই লুক অ্যাট ইট, এইটাকে আসলে একটা লিভিং এন্টিটি যদি আমরা ধরে না নিই, আমরা ড্রেজিং ভার্সেস নন ড্রেজিং, উঁচু ব্রিজ নিচু ব্রিজের মধ্যে নদীকে ফেলে দিই, আমার মনে হয় না যে নদীর প্রতি আমরা জাস্টিস করতে পারবো। নদীকে আমাদের একটা ইকোসিস্টেম, একটা লাইফ সিস্টেম হিসেবে দেখতে হবে। দেখেন, আপনি যখন একটা বিল্ডিং ভাঙেন, আপনি কি বলেন বিল্ডিংটা মরে গেছে? বলেন না, আপনি বলেন বিল্ডিংটা ভেঙে ফেলেছি। একটা নদী যখন তার প্রবাহ হারিয়ে ফেলে, আপনি কিন্তু বলেন যে নদীটা মরে গেছে, কারণ এটার একটা জীবন আছে বলেই আপনি এই কথাটা বলেন। একটা বিল্ডিং, তার মধ্যে মাছ হবে না, মুরগি হবে না, কিন্তু একটা নদী যখন তার পানির প্রবাহটা সুস্থ থাকে তখন সে মাছের জন্ম দেয়, প্রাণের জন্ম দেয়। সে নদী বলেই, সে তার জীবন আছে বলেই সে জীবনের জন্ম দেয়। মরা মানুষ তো কখনো গর্ভে ধারণ করতে পারে না, মরা সত্তা তো গর্ভে ধারণ করতে পারে না, মৃত সত্তা জীবিত বলেই। এই নদীর প্রতি যখনই আমরা যে অবিচার করি না কেন, সেই অবিচারটা আসলে একটা জীবনের প্রতি করা হয়। এটাই আমাদেরকে আত্মস্থ করতে হবে। এইটা যদি আমরা নদীর ব্যবস্থাপনার মূল উপাত্ত হিসাবে নেই, তাহলে আমাদের আসলে আর সমস্যা হওয়ার কথা না। তখন সরকার বেসরকারের দ্বন্দ্বে আমাদের পড়তে হবে না। ব্যক্তিগতভাবে একটা কথা আমি মনে করি যে একটা দেশের সরকারের সকল ক্ষেত্রেই সক্ষমতা থাকতে হবে। সরকারের নিজের সক্ষমতা না থাকলে সরকার বেসরকারি খাতকে কেমন করে পরিচালনা করবে? তার অর্থ এই না যে সরকার গার্মেন্টস কারখানা খুলে বসবে, আমি সে কথা বলছি না। কিন্তু যখন মানুষের অপরিহার্য কিছু বিষয় নিয়ে ডিল করা, তখন আমি মনে করি যে সরকারের সক্ষমতাও থাকতে হয়। এখন সরকার ব্যবসা কতটুকু করবে আর রেগুলেট কতটুকু করবে সেই বিতর্ক আমরা অবশ্যই করতে পারি, সেটা আমি বিবাদ করছি না। সেই হিসাবে আমি অবশ্যই, আপনারা যারা প্রাইভেট সেক্টরে ড্রেজিং করেন, সরকারের প্রাথমিক দায়িত্ব হওয়া উচিত যে এমন একটা ব্যবস্থা করবে যেটা সুশাসন হবে, যেখানে আপনাদের কাজগুলোকে সরকার ফ্যাসিলিটেটও করবে, মনিটরও করবে। সেখানে আমার কিন্তু কোনো বিবাদ নাই। কিন্তু কোনো জায়গায় সরকারকে সক্ষমতা শুধু আপনাদের উপর দিয়ে দিলে আমরা একরকমের ডিপেন্ডেন্সির মধ্যে পড়ি, যেটা সবসময় আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি ভেরি ওয়েলকামিং। বাট আই এগ্রি উইথ ইউ যে সরকারের সব ড্রেজারি দেখা যায় অকেজ, সব এক্সকাভেটরই অকেজ। এখন আমাকে যদি বলেন এগুলো অকেজ কেন, আমি যদি একটা পাল্টা প্রশ্ন ছুড়ি যে সরকার বেসরকারি খাতকে সুবিধা দিতে চায় বলেই নিজের যন্ত্রপাতির যত্ন নেয় না, এটাও তো হতে পারে। ইউ নেভার নো। আপনারা যাতে কোনো সময় যেই কাজের যোগ্য সেই কাজ থেকে বঞ্চিত না হন, রাজনৈতিক বিবেচনায় যেন কাজ দেওয়া না হয়, সক্ষমতার বিবেচনায় যেন কাজ দেওয়া হয়। বেসরকারি খাতের সক্ষমতা গড়ে তোলাও সরকারের দায়িত্ব। বেসরকারি খাতকে পঙ্গু করা কোনো সরকারের কাজ হতে পারে না, এটা সুশাসনের প্রতিফলন নয়। ফলে আপনাদের সাথে আমাদের কাজটা হবে পার্টনারশিপে, এবং সরকার যত ব্যবসা থেকে সরে যায় ততই ভালো। সরকার যত রেগুলেটর এবং ফ্যাসিলিটেটরের ভূমিকায় যাবে ততই ভালো।
কিন্তু মানুষের কতগুলো চাহিদা আছে, যেমন ধরেন চিকিৎসা। যদি ঢাকা মেডিকেল কলেজ না থাকতো, পিজি হাসপাতাল না থাকতো, আপনার বাসার ড্রাইভার কোথায় যেত? আমার জন্ম ঢাকা মেডিকেলে, আমার একটা বাচ্চারও জন্ম ঢাকা মেডিকেলে হয় নাই। আর কারোরই আমাদের সব প্রাইভেট কোনটা বেশি ভালো বাচ্চা জন্ম দেওয়ার জন্য, আমরা সেটা চিন্তা করি। While we can afford to think in that line, there are millions and millions of people in this country who can't think of going to reputed private service hospitals. খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, পানি, এগুলো মৌলিক চাহিদা মানুষের। এগুলোর দায়িত্ব বেসরকারীকরণ সম্পূর্ণভাবে কোনো সময় করা হবে না। এবং যেহেতু নদী মানুষের পানিরও চাহিদা মেটায়, নদী মানুষের সেচের চাহিদা মেটায়, সেটার জন্য নদীর উপরে সরকারের কর্তৃত্ব সকল সময়ই রাখতে হবে। আমি নদী ব্যবস্থাপনার কথাটা বলেছি, আমার বলাটা ভুল হয়তো বা। নদীর যে ন্যাচারাল ফ্লোটা, এটাকে আমরা সম্মান করব। এটাকে সম্মান না করে আঁকা বাঁকা তিস্তা নদীকে পিছিয়ে নাকি সোজা করে দেবে, বড় নদীকে নাকি ছোট করে দেবে, এইসব অ্যাক্টিভ ডেল্টায় হয় না। হতে পারে সিঙ্গাপুরে, সিঙ্গাপুরে তো নাই আসলে, কিন্তু হতে পারে অন্যান্য দেশে। আমাদের মতন অ্যাক্টিভ ডেল্টায় এটা হবে না। ইট ক্যান টার্ন আউট টু বি সুইসাইডাল। সো নদী মানে প্রাণ, নদী মানে মাছ, নদী মানে আবার বালুমহল, নদী মানে আবার সেচ। এক একজনের কাছে নদীর এক এক পরিচয়, নদীর এক একটা অর্থনৈতিক কর্মকাণ্ড আছে। এই সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে আনডিস্টার্ব রেখে, নদীর পরিবেশ ব্যবস্থাকে আনডিস্টার্ব রেখে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা আমাদেরকে ড্রেজিং এর কথা ভাবতে হবে, কারণ প্রচুর পলিত বহন করে নিয়ে চলে আসে। এই জন্য আমি পরিবেশ মন্ত্রণালয়ের হয়ে আপনাদেরকে বলবো যে আমাদের আইনেও কিন্তু আছে যে ক্যাপিটাল ড্রেজিং আপনি পরিবেশগত প্রভাব নিরূপণ ছাড়া করতে পারবেন না, and it has to be a live thing। আপনি যা বললেন ওই রিপোর্ট মোতাবেক অনেক সময় করতে গেলে দেখা যাচ্ছে করা যাচ্ছে না, so it has to be a live thing। আরেকটা হচ্ছে যে আমরা নদীকে নানানভাবে মেরে ফেলি। আমার পানি উন্নয়ন বোর্ড তো এই কাজে ওস্তাদ। নদীর উৎসমুখে সুইচ গেট দিয়ে দেবে, ওটার মেনটেনেন্স করবে না, নদীর প্রবাহ ওখানে মরে যাবে। তখন যে সুইচ গেট গুলো দিয়েছিল তখন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ম্যান্ডেটরি ছিল না, এখন তো এটা ম্যান্ডেটরি। কাজে এখন এগুলো রিভিজিট করা আমাদের উচিত। আমরা হয়তো করতোয়া নদী দিয়ে রিভিজিট করা শুরু করবো, জাস্ট টু ক্রিয়েট সাম এক্সাম্পল। আপনাদেরকে আরেকটা অনুরোধ আমি একটু করবো, যে সুশাসন সরকার এককভাবে নিশ্চিত করতে পারে না। আপনি যদি সিস্টেম কমপ্লাই না করে সিস্টেম ম্যানেজ করার অভ্যাসে চলে যান, তাহলে সরকার তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবে না। এখন একটা সুযোগ, খালি সরকার এটা করে দেখ, সরকার এটা না করে দেখ বলে আপনিও বলেন আমি আর সিস্টেম ম্যানেজ করব না, আমি সিস্টেমের সাথে কমপ্লাই করব। আপনি যদি 1 নম্বর বিডার হন এবং আপনাকে কাজ দেওয়া না হয়, কাম এন্ড টক টু মি, আই ট্রাই টু ফাইন্ড আউট ওয়াই দিস ইজ হ্যাপেনিং। এবং আমি আমার সচিব মহোদয়কে বলে দিচ্ছি যে গত রিজিমে, একটা ফ্যাসিস্ট রিজিমে একটা চক্র তৈরি হয়ে গেছিল, তারাই সব কাজ পাচ্ছিল। এই চক্র আমার ভেঙে দিতে হবে, এটা ওনাকে আমার স্পষ্ট বলে দেওয়া আছে। কাজ কে পাবে, কাজ কে পাবে না, এটা কখনো মন্ত্রী পর্যায়ে কেউ ঠিক করবে না। এটা করার জন্য তো টেকনিক্যাল পর্যায়ে লোক আছে, সেটার জন্য আমার কাছে আপনারা আসবেন না দয়া করে। আমার কাছে আমাকে কাজ দেন এটা বলতেও আসবেন না, কিন্তু যদি আমার সিস্টেম ডেলিভারি না দেয় তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আগের সেই চক্রই এখনো কাজ পেয়ে যাচ্ছে। এটা হতে পারে এবং সবসময়টা বুঝিও আমাদের একটা বড় কাজ।